নমস্কার, আমি অনির্বাণ চৌধুরী। শুরু করছি স্ট্রেট কাট। পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার অনুমতি নিয়েই দলের শৃঙ্খলা রক্ষা কমিটি পার্থকে সব দলীয় পদ থেকেও সরিয়ে দিয়েছে। বৃহস্পতিবারের পর আবার সোমবার মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। 4 দিনের মধ্যে দ্বিতীয়বার বৈঠক। তাহলে কি মুখ্যমন্ত্রী কিছু বড় সিদ্ধান্ত নিতে চলেছেন? প্রশ্নটা কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক মহলে ঘুরছে। আসছি সেই বিষয়ে। তার আগে একটা গল্প বলি। 6-এর দশকের আগের কথা, সালটা 1963। আগের বছরেই চীনের যুদ্ধে হেরে ভারত খানিকটা ব্যাকফুটে। 1.5 দশক ক্ষমতায় থেকে নানা নির্বাচনে কংগ্রেস একটু একটু করে হারতে শুরু করেছে। তখন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কুমারস্বামী কামরাজ, তিনি জওহরলাল নেহরুকে পরামর্শ দিলেন যে সংগঠনে একটা ঝাঁকুনি দেওয়া দরকার। মন্ত্রীরা মন্ত্রিত্ব ছেড়ে দলের কাজ করুন, আর যারা এতদিন দল দেখছিলেন তারা এবার মন্ত্রী হন। কামরাজের কথায় সায় দেন নেহরু। কামরাজ নিজে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন এবং তাকে অনুসরণ করে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে লাল বাহাদুর শাস্ত্রী, জগজীবন রাম, মুরারজি দেশাইরাও সবাই পদত্যাগ করেন। মুখ্যমন্ত্রীর দায়িত্ব ছাড়েন বিজু পাট্টনায়ক। এর ফলে কংগ্রেসের লাভ হয়েছিল কিনা তা নিয়ে বিতর্ক চলতেই পারে। 4 বছরের মধ্যেই তামিলনাড়ুতেই ক্ষমতায় আসে ডিএমকে। কামরাজ নিজেই ভোটে হেরে যান। ইন্দিরা গান্ধীর উত্থানের পর কংগ্রেস 2 ভাগ হয়ে যায়। তবে গোটা বিষয়টি ভারতীয় রাজনীতিতে আজও কামরাজ পরিকল্পনা বা কামরাজ প্ল্যান নামে বিখ্যাত রয়েছে। সোমবার বাংলার মন্ত্রিসভায় আমরা কি এই ধরনের কোনো বড় রদবদল দেখতে পাব? প্রশ্ন এখন এটাই। এ নিয়েও তৃণমূলের অন্দরে ফিসফাস চলছে। পার্থ চট্টোপাধ্যায়ের হাতে থাকা দপ্তরগুলি এখন কিন্তু মুখ্যমন্ত্রীর হাতে রয়েছে। তিনি নতুন কাউকে সেই দায়িত্ব দিতে পারেন। শিক্ষা দপ্তরকে আগের মতো স্কুল শিক্ষা ও উচ্চশিক্ষায় 2 ভাগে ভেঙে দেওয়া হতে পারে। এক মন্ত্রীর হাতে থাকা একাধিক দপ্তরের মধ্যে কোনোটি দায়িত্ব অন্য কাউকে দিয়ে দেওয়া হতে পারে। প্রশাসনিক বৈঠকে প্রশাসনকে ঝাঁকুনি দিচ্ছেন মুখ্যমন্ত্রী। এই ছবি আমরা অনেকবার দেখেছি। নানা দিক থেকে দুর্নীতির অভিযোগ ওঠা। এবার মন্ত্রিসভাতেও কি তিনি বড় রকম ঝাঁকুনি দেন? এ নিয়ে চর্চা চলছে। আমরা সোনার বাংলার কল্পনা করছিলাম, সোনার বাংলা বানাবো। টিএমসি সোনার বাংলা বানিয়ে দিল। এটাও একটা দেখার বড় অ্যাচিভমেন্ট। রাশি রাশি টাকা ও তাল তাল সোনা উদ্ধার, তারপর বিদ্রুপ হজম করতেই হবে। কিন্তু রাজনীতিটা জানেন, সময়ের সঙ্গে মানুষ সবই ভুলে যায়। সামনে ভোটও নেই, তাই তাৎক্ষণিক ক্ষতির আশঙ্কা নেই। কিন্তু পার্থ চট্টোপাধ্যায় যদি হিমশৈলের চূড়া হন, যে দিন আসছে যদি সত্যি সত্যি তদন্ত হয়, মন্ত্রী, এমএলএ, এমপি অনেককেই সরতে হবে, পুরো পার্টিটাকেই সরতে হবে। দিলীপের কথায় যদি সত্যতার ইঙ্গিতটুকুও থাকে, তাহলে তা তৃণমূলের জন্য চিন্তার। পার্থকাণ্ড প্রকাশ্যে আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপ খুব মাপা, প্রতিক্রিয়াও মাপা। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব বাড়াতে যতটুকু করণীয় তার বেশি কিচ্ছু করেননি। কিন্তু জল যদি আরও গড়ায়। সোমবার ফের মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন মমতা। বৃহস্পতিবারের পর সোমবারও বৈঠক, শুরু জল্পনা। সোমবার কি মন্ত্রিসভার ব্যাপক রদবদল? এটা নিয়েও জল্পনা। সন্দেহের তালিকায় থাকারা পদ খোয়াতে পারেন। সকলকে ইস্তফা দিয়ে নতুন করে মন্ত্রিসভা গঠন। জল্পনার 1% সত্যি হলেই রাজ্য রাজনীতিতে নতুন ইতিহাস লেখা হবে। অগাস্টের প্রথম সপ্তাহের অপেক্ষায় রাজনৈতিক মহল, কারণ ওই সপ্তাহেরই মাঝামাঝি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর। অগাস্টের প্রথম সপ্তাহে দিল্লি যাবেন মমতা। 7ই অগাস্ট নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন। স্বাধীনতা দিবস নিয়ে বৈঠকে থাকতেও পারেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখাও করবেন মমতা। প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর দেখা হতে পারে কি? বিরোধী জোটের কোনো উদ্যোগ দানা বাঁধতে পারে? একটা ট্রেন্ড আমরা দেখি, যখনই সরকার সংকটে পড়ে বা উনি সংকটে পড়েন, অমনি ত্রাহি মধুসূদনম বলে দিল্লি চলে যান। কত লোকের সঙ্গে দেখা করেন, ওটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেন, অনেকবার করেওছেন। প্রত্যেকবার সেশনের সময় তিনি দিল্লিতে যান, সেন্ট্রাল হলে বৈঠক আবার সকলের সঙ্গে কথা বলেন, চা চক্রে মিলিত হন এবং সরকারি কোনো বৈঠক যদি থাকে তিনি করবেন।
তাতে এদের এত ভয় কিসে? TV9 বাংলা। স্কুলে নিয়োগ দুর্নীতি নিয়ে বিরোধীরা সরকারকে চাপে রাখার চেষ্টা করছেন। পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হবার পর আমরা মুখ্যমন্ত্রীকে কাউন্টার অ্যাটাকেও যেতে দেখেছি। আর এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে দেখা যাচ্ছে। পার্থকে দলীয় পদ থেকে অপসারণ ঘোষণা করলেন কে? অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুব্রত বক্সী, ফিরহাদ হাকিমরা পাশে বসে। গতকাল তিনি ক্লাস 9 থেকে ক্লাস 12-এর শিক্ষক হিসেবে চাকরি প্রার্থীদের সঙ্গে দেখা করলেন, আশ্বাস দিলেন। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের কথায় সমস্যা সমাধানের জন্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে নির্দেশও দিলেন। এর আগে আমরা খোদ মুখ্যমন্ত্রীকে স্কুলের চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলতে দেখেছি, এবার অভিষেককে দেখছি। যদিও বিরোধীরা বলছেন যে অভিষেক তো সরকারের অংশ নন। তা সে যাই হোক না কেন, অভিষেক মাঠে নামার পর আমরা আরেকটা জিনিসও দেখলাম। প্রাথমিকের চাকরি প্রার্থীরা চলে এলেন কামাক স্ট্রিটে তার অফিসে, তার সঙ্গে অভিষেকের দেখা হয়নি। রাত ভোর চলল জমায়েত, সকালে পুলিশ ডেকে টেনে হিঁচড়ে সবাইকে গাড়িতে তুলে জমায়েত সরাতে হলো। সরকার বা শাসক দলের পক্ষে এই ছবি ভালো বিজ্ঞাপন নয়। সঙ্গে আরেকটা প্রশ্ন উঠে আসছে, অভিষেক কি প্যান্ডোরার বাক্স খুলে দিলেন? এরপর তো সবাই তার অফিসের সামনে দাবি দাওয়া নিয়ে জড়ো হবেন। আর স্কুলে নিয়োগের বিষয়টি এতদিনে খুব জটিল একটা জায়গায় চলে গেছে। আদালত সব কিছু দেখছে। এরকম একটা পরিস্থিতিতে সব কিছু সামলে সবার কাছে গ্রহণযোগ্য কোনো সমাধান অভিষেক খুঁজে বের করতে পারবেন কি? প্রশ্নটা থাকছেই। সোচ্চার না হলে কি বিচার মেলে না? আন্দোলনের 500 দিন পেরিয়ে যাওয়ার পর ডাক পেলেন SLST চাকরি প্রার্থীরা, তাও অপাকাণ্ড সামনে আসার পর। একদম যারা চাকুরি প্রার্থী তারা আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাদের সমস্যাগুলো বা কোথায় জটটা আছে, কি কষ্টে আছেন, তারা নিজের মুখে বলবেন। আন্দোলনকারীরা বিতর্কে আগ্রহী নন, তারা চাকরি চান। আশ্বাস পেলেন আইনি ও প্রশাসনিক কিছু জটিলতা যেগুলো আছে সেগুলোকে ওভার করে উনি আমাদের নিয়োগের পরিপূর্ণরূপে ব্যবস্থা করবেন, এ ব্যাপারে আমাদের সম্পূর্ণরূপে আশ্বস্ত করলেন। 8ই আগস্ট আবার বৈঠক হবে, কিন্তু এই ফিল গুড পরিবেশেও কয়েকটা প্রশ্ন পায়ে ফোটা কাঁটার মতোই খচখচ করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সরকারের কেউ নন, কোন এখতিয়ারে তিনি আশ্বাস দিলেন? অভিষেক ঠিক কি আশ্বাস দিয়েছেন? অভিষেক কি চাকরির আশ্বাস দিতে পারেন? নিয়োগ বিতর্ক আদালতের বিচারাধীন বিষয়। অভিষেক কোনো সিদ্ধান্ত নিতে পারেন কি? অভিষেক কোন দোষটা করেছে এবং এই টেকনিক্যালিটিসটা তো ওরও সাবজেক্ট নয়। ও শিক্ষামন্ত্রীকে অনুরোধ করেছে, শুনেছে। এবার সরকারকে বলবে তোমরা এটা দেখো এইভাবে কি করা যায়। অবশ্য এটাও ঠিক, অভিষেক চাকরিরই আশ্বাস দিয়েছেন তা হয়তো নয়। তিনি হয়তো সুষ্ঠু সমাধানের একটা প্রতিশ্রুতি দিয়েছেন, দক্ষ রাজনীতিকের মতো। কিন্তু তাতে তো অন্যদিকে জট পাকিয়ে গেল। SSC টেট পরীক্ষার্থীরাও অভিষেক সাক্ষাতের দাবি তুললেন। তৃণমূল ভবনের সামনে শুরু হলো বিক্ষোভ। আমরা 8 বছর ধরে বঞ্চিত, আমাদের নিয়োগ দিতেই হবে। আমরা আমরা দেখা করবই। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে একটু দেখা করতে চেয়েছিলাম, কিন্তু আমরা যতক্ষণ দেখা করতে না পারবো আমাদের বিক্ষোভ চলছে। 8 বছর ধরে আমরা বঞ্চিত, আমাদের চাকরির বয়স চলে গেছে, আমার 46 বছর বয়স। যারা সাদা খাতা জমা দিয়েছে তারা স্কুলের টিচার, তারা কি শেখাবে? অথচ আমরা পাস করে আমাদের কিন্তু আমরা চাকরি পেলাম না। কথা বলছেন তো আজকে তো পুরো টিমের সঙ্গে কথা বললেন যতক্ষণ যা যা দরকার, এবং সে আলাদা জরুরি পদকর্তা শিডিউল মিটিংগুলো ঢুকবে না। কুণাল ঘোষের আশ্বাসে চিড়ে ভেজেনি। রাতভর তৃণমূল অফিসের সামনেই কাটিয়েছেন চাকরির দাবিদাররা। রাজনৈতিক মহলে কৌতূহল, অভিষেক পারবেন শিক্ষায় নিয়োগের জট ছাড়াতে? রাজ্যে শিক্ষায় নিয়োগ দুর্নীতি প্রায় সর্বস্তরে। বছরের পর বছর বেড়েছে বেকার ও বঞ্চিতের সংখ্যা। সকলের সমস্যা সমাধান অভিষেকের পক্ষে সম্ভব?
গত সেই 10 বছর 11 বছর ধরে প্রত্যেকটি পরীক্ষা নিয়ে গণ্ডগোল হয়েছে। আর যারা চাকরি পেয়েছে তারাও টাকা দিয়ে পেয়েছে, যারা যোগ্য তারা পায়নি, তারা আন্দোলন করছে। যারা বঞ্চিত তাদের টাকা কি ফেরত দিতে পারবেন, যারা টাকা দিয়েছে পায়নি চাকরি? আর যারা পরীক্ষায় পাস করেও চাকরি পায়নি তাদের কি সমাধান করতে পারবেন? যদি হয় খুব ভালো হবে। তার মানে তার চাকরি দেওয়ার ক্ষমতা আছে, মানে ঘুষ নিয়েও চাকরি দেওয়ার ক্ষমতা কিন্তু তার আছে। তো স্বাভাবিকভাবে এর তদন্ত হওয়া প্রয়োজন। এবং আমরা যে কথা বলে আসছি যে শুধু পার্থ চট্টোপাধ্যায় এর সাথে জড়িত নন, অনেক মানুষ জড়িত, গোটা তৃণমূল দলটা জড়িত। রাজনৈতিক মহলের ধারণা অভিষেকের ভাবনা হয়তো অন্য। এসএলএসটি চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলে তিনি হয়তো বার্তা দিতে চেয়েছিলেন। বার্তাটি হলো নিয়োগে অনিয়ম পার্থ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত দুর্নীতি, দল তাতে যুক্ত নয়। কিন্তু বাকি চাকরি প্রার্থীরা যে দর্শনের দাবিদার হয়ে উঠবেন তার হিসেব কি ছিল? সব সমীকরণ মাথায় রেখে না এগোলে তো রাজনীতির অঙ্ক মিলবে না। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হবার পর কেন ফোরফ্রন্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়? বিজেপির ব্যাখ্যাটা শুনতেই হচ্ছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রজেক্ট করার একটা চেষ্টা চলছে এবং সেই প্রজেকশনে এমন একটা দেখানোর ভাব করা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতাকর্মীরা যারা আছেন তারা অত্যন্ত অসৎ, অভিষেকবাবু অত্যন্ত সৎ, প্রায় যুধিষ্ঠিরের মতো আর কি। সুপার সিএম অভিষেক ব্যানার্জি হচ্ছেন ঠিক আমরা ইন্দিরা গান্ধীর সময় যেমন দেখেছিলাম সুপার পিএম সঞ্জয় গান্ধী, অর্থাৎ বাংলার সঞ্জয় গান্ধী হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৈরি হচ্ছেন। প্রশ্ন তোলায় বিরোধীদের বিঁধেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর যুক্তি, অভিষেক আন্দোলনকারীদের ডেকেছিলেন, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে ডেকে বৈঠকে মধ্যস্থতা করেননি। এরপর অভিষেক সরকারের কাছে তার প্রস্তাব রাখবেন যাতে সমস্যা সুরাহা হয়। তবে একটা কথা কুণাল ঘোষ স্বীকার করে নিয়েছেন যে ভুল হয়েছে। সেটা বলতে গিয়ে আবার বোঝাতে চেয়েছেন দুর্নীতি ব্যক্তিগত স্তরে, দায় দল বা সরকারের নয়। হ্যাঁ, ভুল হয়েছে। যাদের উপর দায়িত্ব ছিল তারা অনেকে দায়িত্ব পালন করেননি। তার একটা পার্ট, তদন্তের পার্ট, সেটা তদন্ত চলছে, দোষীদের শাস্তি হোক। আচ্ছা, সারদায় কি ভুল হয়েছিল আর নারদে? খুব বেশি পুরনো প্রসঙ্গে যাচ্ছি না, তবে স্কুলে নিয়োগ দুর্নীতি মামলার সঙ্গে সারদা বা নারদের একটা ফারাক রয়েছে। নারদ নিউজের স্টিং অপারেশন প্রমাণ করার, সেখানে প্রমাণ করার চেষ্টা হয়েছিল যে নেতাদের ঘুষ দিয়ে কাজ হাসিল করা যায়। তবে ঘুষের বিনিময়ে কাজ হয়েছে এমন কিন্তু প্রমাণ কোথাও নেই এখনো অবধি। সারদায় গরিব মানুষের সঞ্চয় জলে গেছে, কিন্তু এখানেও মানুষ স্বেচ্ছায় বেশি সুদের আশায় টাকা রেখেছিলেন। কিন্তু স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় অভিযোগ যে হকের চাকরি পেতে ঘুষ দিতে হয়েছে। আরও একটা বিষয় রয়েছে, সবাই বাড়ির কাছে কাজ চান। গ্রাম মফস্বলের ছেলে মেয়েদের বাড়ির কাছে সরকারি চাকরির উপায় বলতে মূলত স্কুলের চাকরি। সামনেই পঞ্চায়েত নির্বাচন, টিভির পর্দায় কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধারের খবর, গ্রামের ভোটে কি প্রভাব ফেলবে তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। আচ্ছা, নিচুতলার তৃণমূল কি আতঙ্কিত? পশ্চিম মেদিনীপুরের ডেবরায় কি হচ্ছে আপনাদের দেখাবো। ডেবরায় জমজমাট নাটক, আচমকা টাকা ফেরতের হিড়িক। 2011 সালে রাজনৈতিক পালাবদলের পর জেলায় জেলায় সিপিআইএম কর্মী সমর্থকদের ওপর অত্যাচারের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। সিপিআইএম করার অপরাধে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়। ডেবরা ব্লকের 7 নম্বর মলিহাটি অঞ্চলে নরহরিপুর। অভিযোগ, বিভিন্ন কারণে এই গ্রামে সিপিআইএম কর্মী সমর্থকদের কাছ থেকে টাকা নিয়েছিলেন তৃণমূল নেতারা। সেই তালিকায় রয়েছেন 165 জন সিপিআইএম কর্মী। প্রাণের ভয়ে অনেকেই চড়া সুদে ঋণ নিয়েও টাকা দিয়েছিলেন। টাকা না দিলে মাথা কেটে ফুটবল খেলবে, স্বামীকে তো বাঁচাতে হবে। চার ধারে ধার দেনা কোথাও পাইনি, সুদে তখনকার যুগে 3 টাকা সুদে টাকা নিয়ে দিতে হয়েছে। তৃণমূল জেতার পরে একটা মিটিংয়ে নিয়ে গিয়ে জোর জবরদস্তি সেসব মারপিট নানা রকম করিয়ে 5,000 টাকা এদের কাছে জোর করে নিয়েছে এবং সে টাকাটাও এদের দেওয়ার মতো অবস্থা ছিল না। এরা অপরের কাছে টাকা সুদে নিয়ে টাকাটা এরা দিয়েছে। টাকা কথা অনেক কিছু বাড়ি বলেছিল,
কিন্তু আমরা দিতে পারিনি, আমরা রোজ এনে রোজ খেয়ে আমরা দিতে পারবো, তাতে ফাঁসি হয়, আমরা ফাঁসি হোক। পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতারের পর নাটকীয়ভাবে বদলে যায় পরিস্থিতি। সিপিআইএম কর্মীদের দাবি আচমকা ওই টাকাই ফেরত দিচ্ছেন তৃণমূল নেতারা। মানুষ পাল 98,000 টাকা ফেরত পান, কিঙ্কর মান্না ফেরত পেয়েছেন 30,000 টাকা, মদন জানা 15,000 টাকা ফেরত পান, মাধব সাময়ী 5,000 টাকা ফেরত পেয়েছেন। মানুষের চাপ কিছুটা আছেই, আর ওদেরও মানসিক মনোবল অনেকটাই কমে গেছে মানে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে। সেই জন্য ওরা যে টাকাটা এখন ফেরত দিল সেটা হচ্ছে এখানে আমাদের এই নরহরিপুর গ্রাম 7 নম্বর মলিঘাটি অঞ্চল এলাকার, এখানে 3 জনের টাকা ফেরত দিচ্ছে, যাদের টাকার পরিমাণটা ছিল 50,000। আর চকমধু গ্রামে একজনের কাছে ছিল 98,000 টাকা, সে টাকাটাও তারা ফেরত দিয়েছে। দিন 4-5 আগে টাকাটা ফেরত দিয়েছে, ওই 5,000 টাকাটাই দিয়েছে। কিন্তু এটা কি মানুষের চাপেই? না চাপে হলে কি করে এটা হলো? যদিও তৃণমূলের অঞ্চল সভাপতি সব অভিযোগ খারিজ করে দিয়েছেন। পর্যন্ত আমার কাছে কোনো খবর নেই যে এরকম করে কেউ টাকা নিয়েছিল এবং টাকা ফেরত দিয়েছে। আমার সঙ্গে বা আমার দলের সঙ্গে আলোচনা হয়েছে এটাও জানি না, আমার কোনো মিটিংয়ে বা কোথাও আমার কাছে কোনো খবর আসেনি। অভিষেকের বার্তা, পার্থর গ্রেফতারির পর আর্থিক কেলেঙ্কারি থেকে কি নিজেদের দূরে রাখতে চাইছেন ডেবরার তৃণমূল নেতৃত্ব? যদিও শাসক দলের দাবি কুৎসা রাজনীতি করছেন বিরোধীরা। তৃণমূল নেতারা নাকি টাকা ফেরাচ্ছেন। ডেবরার মতো কোনো ঘটনা আর ঘটে কিনা, আর কোথাও ঘটে কিনা সেদিকে আমাদের নজর থাকবে। ঘুষের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হয় না, সবটাই নগদের কারবার। তারপর সেই টাকায় বেনামি সম্পত্তি কেনা হয়, বড় বড় ঘুষখোরেরা টাকা বিদেশেও পাঠিয়ে দেন। অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে উদ্ধার হওয়া টাকাও হাওয়ালার মাধ্যমে বিদেশে পাচারের চেষ্টা চলছিল, এরকমই খবর। ইডির গোয়েন্দাদের এমনই সন্দেহ। আপাতত এই টাকা ইডির হেফাজতে। এই টাকা ব্যাংকে যাওয়ার কথা ছিল না, যায়নি। যেভাবে ব্যাংকিং ব্যবস্থাকে এড়িয়ে কালো টাকার সমান্তরাল অর্থনীতি চলে, সেরকমই আর কি। আর ব্যাংকিং সিস্টেমের মধ্যে থাকা যে টাকা, সেখানেও কিন্তু একটা অন্যরকম প্রবণতা চোখে পড়ছে। দেশ জুড়ে ব্যাংকে পড়ে থাকা বেওয়ারিশ টাকার পরিমাণ বাড়ছে। যে টাকার জন্য এত কিছু, বাস্তবে সেই টাকার অধিকার দাবি করে কেউ কেউ এগিয়ে আসছেন না। কিন্তু 2020 সালে দাবিহীন ব্যাংক অ্যাকাউন্টগুলিতে গড়ে জমা ছিল প্রায় 3,000 টাকা, যা সময়ের সঙ্গে বেড়েছে। দাবিহীন ব্যাংক অ্যাকাউন্টগুলি বাড়ছে 25% হারে, আর বেওয়ারিশ টাকার পরিমাণ বাড়ছে 30% হারে। মানে দাবিহীন ব্যাংক অ্যাকাউন্টগুলিতে পড়ে থাকা টাকার গড় অঙ্ক বাড়ছে। কেন এমনটা হচ্ছে তার ব্যাখ্যা এখনো নেই। মানুষ হকের টাকাও আগলে রাখতে চায়, ঘুষের টাকাও আগলে রাখতে চায়, অথচ আমাদের দেশে দাবিদারহীন বেওয়ারিশ টাকার পাহাড়। বছর বছর সেই পাহাড়ের আয়তন বড় হচ্ছে। ব্যাংকে পড়ে রয়েছে হাজার হাজার কোটি বেওয়ারিশ টাকা। রিজার্ভ ব্যাংকের তথ্য বলছে, গত আর্থিক বছরে দেশের বিভিন্ন ব্যাংকে পড়ে থাকা দাবিদারহীন টাকার মোট অঙ্ক 48,662 কোটি। এক বছরেই দাবিদারহীন টাকার অঙ্ক বেড়েছে 9,000 কোটি। পশ্চিমবঙ্গ, বিহার, মহারাষ্ট্র, গুজরাট, পাঞ্জাব, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা। রিজার্ভ ব্যাংকের হিসাব অনুযায়ী এই 9 রাজ্যে বেওয়ারিশ টাকার পরিমাণ সবচেয়ে বেশি। ব্যাংকে সাধারণ মানুষের জমা টাকাকে কখন বেওয়ারিশ বলা হয়, এ নিয়ে রিজার্ভ ব্যাংকের নির্দিষ্ট নিয়ম রয়েছে। কেউ 10 বছর ব্যাংক অ্যাকাউন্টে কোনো লেনদেন না করলে সেই অ্যাকাউন্টে জমা টাকাকে বেওয়ারিশ ঘোষণা করা হয়। ব্যাংকের বেওয়ারিশ টাকা রিজার্ভ ব্যাংকের ডিপোজিটর এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস ফান্ড বা ডেফে জমা পড়ে। দাবিদারহীন টাকার পরিমাণ যাতে কমানো যায়, সেজন্য গ্রাহকদের সচেতন করার উপর জোর দিচ্ছে রিজার্ভ ব্যাংক। কেন বাড়ছে বেওয়ারিশ টাকার পরিমাণ? অনেকে অ্যাকাউন্ট খোলার পর সেই অ্যাকাউন্টে আর লেনদেন করেন না, অ্যাকাউন্ট বন্ধও করেন না। অ্যাকাউন্টে পড়ে থাকা টাকা বেওয়ারিশ হয়ে যায়। অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু, নমিনি না থাকা, বাড়ির লোকেদের সেই অ্যাকাউন্ট সম্পর্কে কিছু না জানা, এইসব কারণেও বেওয়ারিশ টাকার পরিমাণ বছর বছর বাড়তে থাকে।
নিয়ম অনুযায়ী বেওয়ারিশ টাকা ফেরত পেতে চাইলে বা ওই টাকার উপর উত্তরাধিকার দাবি করলে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে হয়। ব্যাংকের ওয়েবসাইটেও দাবিদারহীন টাকা সম্পর্কে তথ্য দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। স্ট্রেট কাট আজ এ পর্যন্তই। আবার দেখা হবে সোম থেকে শনি প্রতিদিন রাত 10টায়। দেখতে থাকুন TV9 বাংলা, প্রথম থেকেই প্রথমে। গুড বাই।